Hello and welcome to the video lecture on thermodynamics and kinetics of organic reactions. এটা থার্মোডাইনামিক্স কাইনেটিক্স এর যে স্টাডি মেটেরিয়াল 2 তার উপর বেস করে ডিজাইন করা এবং এই সিরিজের এটা থার্ড ভিডিও লেকচার। তো এর আগে আমরা অলরেডি থার্মোডাইনামিক অ্যানালিসিস অফ অর্গানিক রিঅ্যাকশনস এবং বেসিক কাইনেটিক অ্যানালিসিস কিভাবে করতে হয় তার সম্বন্ধে জেনেছি। এই ভিডিও লেকচারে আমরা আমাদের ফোকাসটা সরিয়ে নিয়ে যাব মাল্টি স্টেপ রিঅ্যাকশনের দিকে। এখনো পর্যন্ত যে রিঅ্যাকশনটা আমরা দেখেছি সেটা একটা সিঙ্গল স্টেপে হচ্ছিল, কিন্তু সেলডম সিঙ্গল স্টেপ রিঅ্যাকশন আমরা পাই। মোস্ট অফ দ্য টাইমস মাল্টিপল স্টেপস থাকে, দুটো তিনটে স্টেপস থাকে, ইভেন মোর স্টেপস থাকতে পারে। তো সেই সমস্ত অ্যানালিসিস কিভাবে করতে হয়, তার কাইনেটিক অ্যানালিসিস কিভাবে করা যায়, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সেটাই। যখনই আমরা মাল্টি স্টেপ রিঅ্যাকশনের কথা বলি তখন আমাদের একটা নতুন জিনিসের কনসেপ্ট চলে আসে, সেটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, যেটাকে আমরা ছোট করে RDS বলি। অনেকে এটাকে রেট লিমিটিং স্টেপও বলে থাকে, সেক্ষেত্রে সেটাকে ছোট করে RLS বলা হয়। আমরা একটা হাইপোথেটিক্যাল রিঅ্যাকশনের কথা বলছি, যেখানে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে কনভার্সনটা দুটো স্টেপে হচ্ছে। একটা হচ্ছে স্টেপ 1, তাতে একটা ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে যেটাকে আমরা I বলে দেখাচ্ছি, এবং তার থেকে সেকেন্ড স্টেপে, যেটাকে আমরা স্টেপ 2 বলছি, আমরা প্রোডাক্টটা পাচ্ছি। অর্থাৎ এটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন নয়, এখানে দুটো স্টেপ আছে। এই আইটা হচ্ছে ইন্টারমিডিয়েট, বা আরো প্রিসাইজলি বলতে গেলে রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট, কারণ এই রিঅ্যাকশন কন্ডিশনে আইটা স্টেবল নয়, সেটা প্রোডাক্টে ডিকম্পোজ করে দেয়। এই ধরনের রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট আমরা সেম ওয়ানে কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, কার্বন বেস ফ্রি র্যাডিক্যালস, কার্বিনস, এইসব জিনিসপত্র এদেরকে দেখেছি। তাহলে এই আইটা ওই ধরনের একটা কোনো স্পিসিসকে রিপ্রেজেন্ট করে, যেটা রিঅ্যাকশন মিডিয়ামে ইনসিটু তৈরি হয়, বাট ইট ইজ নট স্টেবল এনাফ টু সার্ভাইভ দ্য রিঅ্যাকশন কন্ডিশন, and it goes over to the product. Or alternatively, if the first step is reversible, it can go back to the reactant. Let us try to draw an imaginary energy profile diagram, যেখানে আমরা ফ্রি এনার্জি ভার্সেস রিঅ্যাকশন কোঅর্ডিনেটকে প্লট করছি এবং এই টু স্টেপ রিঅ্যাকশনটাকে ডেপিক্ট করার চেষ্টা করছি। রিঅ্যাক্ট্যান্ট এইখানে আছে, প্রোডাক্টকে আমরা তার তলায় লিখেছি, হুইচ মিনস এই রিঅ্যাকশনের ওভারঅল ডেল্টা জি জিরো নেগেটিভ হবে এবং এই রিঅ্যাকশনটা এক্সারগনিক হবে। ইন্টারমিডিয়েট ইজ এ ভেরি হাই এনার্জি স্পিসিস এবং সেটাকে আমরা উপরে এই জায়গায় লিখেছি। এবার এটার স্টেপ 1 যেটা রেট কনস্ট্যান্ট হচ্ছে K1, সেটা আমরা এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে এই লাইনটা দিয়ে দেখিয়েছি। অবভিয়াসলি দিস ইজ দি ট্রানজিশন স্টেট ফর দ্য স্টেপ 1, so this is the TS1. Once the TS1 is crossed, you arrive at the intermediate I. Then you go over another energy hum, which is the second step at transition state, TS2, and arrive at the product. তাহলে রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট এবং টিএস এদের মধ্যে কিন্তু একটা বড় তফাৎ আছে, সেটা হচ্ছে এই ধরনের এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে আমরা জানি যে এইগুলো হচ্ছে সমস্ত মিনিমা, এবং দিজ আর ভেরি ডিপ এনার্জি ওয়েলস, খুব গভীর কুয়ো যেখানে প্রোডাক্ট এবং রিঅ্যাক্ট্যান্টরা বসে থাকে। ইন্টারমিডিয়েটটাও একটা ওয়েল বা পোটেনশিয়াল এনার্জি ওয়েল বা কুয়ো তুমি বলতে পারো, কিন্তু সেটার গভীরতাটা খুব কম। ইট ইজ এ শ্যালো ওয়েল, বাট নানদালেস ইট ইজ আ মিনিমা, ইট ইজ নট আ ম্যাক্সিমাম। তুমি যদি ট্রানজিশন স্টেটের এখানটায় একটা বলকে রেখে দাও, তাহলে বলটা হয় এইদিকে গড়িয়ে পড়বে, আর তা নাহলে এইদিকে গড়িয়ে পড়বে। তার জন্য তোমাকে আলাদা করে কোনো বল, মানে এটা ব্যাপারটা খানিকটা পানিং হয়ে গেল, তোমাকে কিছু ফোর্স দিতে হবে না। বাংলায় যেটাকে বল বলা হয়, সেরকম কোনো ফোর্স অ্যাপ্লাই করতে হবে না, ও নিজেই হয় ডান দিক নাহলে বাঁ দিকে গড়িয়ে যাবে। হাউএভার তুমি যদি ইন্টারমিডিয়েট যেখানে আছে সেখানে এইখানে যদি একটা বলকে রাখো, তাহলে কিন্তু তুমি যতক্ষণ না পর্যন্ত একটুও ফোর্স দিচ্ছ ততক্ষণ ও কিন্তু এখানে বসে থাকবে। অর্থাৎ এইদিকেই পাঠাতে চাও কিংবা এইদিকেই পাঠাতে চাও, যাই করতে চাও, তোমাকে কিন্তু ওকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ একটা এনার্জি বেরিয়ার টপকে ওকে যেতে হবে, যেটা কিন্তু TS1 বা 2 তে থাকা অবস্থায় কোনো স্পিসিসকে সেটা করতে হবে না, সে অটোমেটিক্যালি স্লাইড ডাউন করবে, হয় ডান দিক নাহলে বাঁ দিকে।
তার মানে টিএস এবং এনার্জি রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট এরা এক জিনিস নয়। ট্রানজিশন স্টেটদেরকে আইসোলেট করা যায় না, ইন্টারমিডিয়েটসদের ক্ষেত্র বিশেষে আইসোলেট করা যায়, যদিও কাজটা কঠিন কিন্তু করা যায়। ট্রানজিশন স্টেটের সম্বন্ধে আইডিয়া করতে গেলে অনেক রিফাইন্ড টেকনিক লাগে, ইন্টারমিডিয়েটদের সম্বন্ধে আইডিয়া করতে গেলে অত রিফাইন্ড টেকনিক আমাদের প্রয়োজন হয় না। আমরা এগুলো নিয়ে এরপরে আরো আলোচনা করব। তো তাহলে এবার এখানে দুটো স্টেপ আছে। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই রেট অফ দ্য রিয়াকশন, ওভারঅল রেট অফ দ্য রিয়াকশন যেটা আর থেকে পির কনভার্সন, সেটা তাহলে কোন স্টেপটার উপরে নির্ভর করবে? নাকি দুটো স্টেপের উপরে নির্ভর করবে, নাকি একটা স্টেপের উপর নির্ভর করবে? যদি একটা স্টেপের উপর করে তাহলে কোনটার উপর নির্ভর করবে? এখানেই রেট ডিটারমিনিং স্টেপের কনসেপ্টটা চলে আসে। আরডিএস এর বক্তব্যটা হচ্ছে যে মাল্টিপল স্টেপ রিয়াকশনে যখন হয় তখন একটা স্টেপ এরকম থাকে যেটার ইনফ্লুয়েন্স টুয়ার্ডস দ্য ওভারঅল রেট is much greater than any other step, and that step is called the rate determining step. আমরা সেটাকে চিনবো কি করে? ইন জেনারেল সেটা হাইয়েস্ট এনার্জি ট্রানজিশন স্টেটটা যে স্টেপে ইনভলভ সেইটা দিয়ে আমরা তাকে চিনি। এখানে অবভিয়াসলি টিএস ওয়ান এর এনার্জি টিএস টু এর থেকে বেশি, তার মানে ফার্স্ট স্টেপ দ্যাট ইজ রিঅ্যাক্ট্যান্ট টু ইন্টারমিডিয়েট এর যে এই যে স্টেপটা, এই যে কনভার্সনটা, দ্যাট কন্ট্রোলস দ্য ওভারঅল rate of the reaction. What happens is once this intermediate is formed, it rapidly decomposes to the product. The activation energy of this step is so high that it controls the overall rate of the reaction. কারণ একবার যদি কোনো ইন্টারমিডিয়েট একবারে যদি এখানে পৌঁছয় তাহলে তার কাছে বেটার অপশন হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া, কারণ যদি সামনের দিকে এগোয় তাহলে তার এইটুকু এনার্জি দিলেই চলবে, কিন্তু যদি সে পেছনের দিকে যেতে চায় তাহলে তাকে এতটা এনার্জি দিতে হবে। তো অবভিয়াসলি ইট ইজ বেটার ফর দ্য ইন্টারমিডিয়েট টু গো ইমিডিয়েটলি টু দ্য প্রোডাক্ট। Therefore, as soon as the intermediate is forming, it is decomposing into the product. Therefore, rate of product formation is actually controlled by the rate at which the intermediate is forming. And therefore, it is the first step which controls the rate of reaction. And therefore, it is the first step which is the RDS. এই ব্যাপারে আমরা একটা অ্যানালজির কথা ভাবতে পারি। অ্যানালজিটা হচ্ছে এরকম যে ধরে নেওয়া যায় দুটো টুইন সিটি আছে, লাইক কলকাতা অ্যান্ড হাওড়া। তো কলকাতা এখানে আছে and you have Howrah here. তো এর মাঝখানে obviously you have some sort of a bridge and there is a toll plaza here যেখানে একজন টোল কালেক্ট করছে। তো এই জায়গায় বসে, হাওড়াতে বসে কোনো একজন সে ডিসাইড করলো যে ঘন্টায় কতগুলো গাড়ি কলকাতা থেকে হাওড়ায় ঢুকছে সেইটা সে মাপবে, অর্থাৎ রেট অফ এন্ট্রি অফ ভেহিকলস ফ্রম কলকাতা টু হাওড়া he or she will monitor it. তো সেটা সে করার চেষ্টা করছে। এবার আমরা এই পুরো প্রসেসটাকে তিনটে ভাগে ভাগ করতে পারি। এক নম্বর স্টেপ হচ্ছে a vehicle is approaching the toll plaza from কলকাতা সাইড, দু নম্বর হচ্ছে টোল কালেকশন, আর তিন নম্বর হচ্ছে আফটার টোল কালেকশন দ্য ডিপার্চার অফ দি ভেহিকল টুয়ার্ডস হাওড়া। তাহলে এবার ধরে নেওয়া যাক যে এইখানে যে ব্যক্তি বসে টোল কালেক্ট করছেন, দ্য পার্সন হু ইজ রেসপন্সিবল ফর কালেক্টিং দ্য টোলস, হি ক্যান at best collect 5 cars tolls per minute. 5টি গাড়ির টোল তিনি কালেক্ট করতে পারেন, তার থেকে বেশি করার ক্ষমতা তার নেই, যেহেতু তিনি একজন মানুষ, তার কাজ করার ক্ষমতা লিমিটেড, তিনি 5টি গাড়ির টোল কালেক্ট করতে পারেন। তাহলে ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার যে এই ফার্স্ট স্টেপে কতগুলো গাড়ি এইখানটায় আসছে। এখানে যদি 10টা গাড়িও ঢোকে এখানে, তাহলেও টোল কালেকশনের পরে তুমি পার মিনিটে হাওড়ার দিকে 5টা গাড়িকেই যেতে দেখবে। ইট ডাজন্ট ম্যাটার যে এখানে 10টা গাড়ি আসছে কি 100টা গাড়ি আসছে কি 1000টা গাড়ি আসছে, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, বিকজ পার মিনিটে 5টার বেশি গাড়ি কিন্তু তুমি হাওড়ার দিকে যেতে দেখবে না, বিকজ টোল কালেকশন ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ হিয়ার। তার মানে ফার্স্ট স্টেপটা কিন্তু আরডিএস নয়, সেকেন্ড স্টেপটা আরডিএস। নাও লেট আস রিভাইজ দিস সিচুয়েশন এন্ড রিপ্লেস দিস টোল কালেক্টর হু ক্যান কালেক্ট অ্যাট বেস্ট 5 টোলস পার মিনিট উইথ আ কম্পিউটার। এখন তো টোলের জায়গায় ফাস্ট ট্যাগ লাগিয়ে দেওয়া হয় গাড়ির গায়ে, এবং সেখানে জাস্ট একটা কিউআর কোড স্ক্যান করার মতো জিনিস ধরিয়ে নিলে অটোমেটিক্যালি ব্যাংক থেকে টাকাটা কেটে নেয়। তো অবভিয়াসলি দ্যাট প্রসেস ইজ ভেরি ভেরি ফাস্ট। লেট আস অ্যাজিউম that system can manage any number of vehicles you throw at it. তুমি তার দিকে যতগুলো ভেহিকলই দেবে ও ম্যানেজ করে নেবে। দেন যদি কলকাতা থেকে মিনিটে 10টা গাড়ি আসে তো তুমি এখানে 10টা গাড়িকে বেরোতে দেখবে, যদি কলকাতা থেকে মিনিটে 100টা গাড়ি আসে তাহলে এদিকে তুমি 100টা গাড়িকে বেরোতে দেখবে।
যদি তো কলকাতা থেকে 1000টা গাড়ি আসে তো তাহলে তুমি অবভিয়াসলি এখানে 1000টা গাড়িকে বেরোতে দেখবে, which means second step is no longer controlling the rate, it is the first step, that is the rate at which the number of vehicles per unit time is approaching the toll from Kolkata side, that is controlling the rate. তাহলে ফার্স্ট স্টেপটা হয়ে গেল রেট ডিটারমিনিং স্টেপ। রেট ডিটারমিনিং স্টেপের নেচার কিন্তু চেঞ্জ হয়ে গেল, আগের বার টোল কালেকশন ছিল, এখন মেকানিক্যাল টোল কালেকশনের ফলে আমরা রেট ডিটারমিনিং স্টেপটাকে চেঞ্জ করে নিতে পেরেছি। তাহলে এবার এই সিস্টেমের জন্য আমরা কিন্তু এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দেখে চট করে বুঝে যাচ্ছি যে ট্রানজিশন স্টেট 1 উপরে আছে, অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্য ফর্মেশন অফ ইন্টারমিডিয়েট is much greater than the decomposition of intermediate to product, and therefore this is the rate determining step. And if that is the rate determining step, then of course the first step at the rate, that is K1 into R, rate constant multiplied by concentration of R, that is going to control the rate of the reaction. But this thing is not actually always very wise to just compare the activation energies. আমি এক্ষুনি তোমাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। Actually you have to look at the transition state energy. যদি তুমি অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে বিচার করার চেষ্টা করো যে এটার অনেক বেশি এনার্জি, এটার অনেক কম এনার্জি, তো অবভিয়াসলি এটা আরডিএস হবে, সেরকম করলে কিন্তু হবে না। ধরো এই যে স্টেপটা, এটার সঙ্গে এটার একটা ফান্ডামেন্টাল তফাৎ আছে, এখানে TS1 TS2 এর উপরে আছে, এখানে TS2 TS1 এর উপরে আছে, বাট ইফ ইউ measure the energies, the relative energies are like the same আর যেরকম আগে ছিল। এইখানে এটা অনেক কম ছিল, এটা অনেক বেশি ছিল, সেই জিনিসটা এখানেও হোল্ড করছে, কিন্তু রিঅ্যাক্ট্যান্ট থেকে ইন্টারমিডিয়েটে যাওয়ার এনার্জি অনেক বেশি, কিন্তু ইন্টারমিডিয়েট থেকে প্রোডাক্টে যাওয়ার এনার্জি রিলেটিভলি কম। তো এবার যদি তুমি এনার্জির কথা বলো তাহলে এই এনার্জিটা তো অনেক বেশি লাগবে, তাহলে স্টেপ 1 আরডিএস হওয়ার কথা। অথচ আমরা একটু আগেও বলেছি যে জেনারেলি ইট ইজ দি হায়ার এনার্জি ট্রানজিশন স্টেট দ্যাট কন্ট্রোলস দ্য রেট অফ দ্য রিঅ্যাকশন। তাহলে হায়ার এনার্জি ট্রানজিশন স্টেটটা কোন স্টেপে আছে? TS2, দ্যাট ইজ স্টেপ 2, দেয়ারফর স্টেপ 2 ইজ দ্য আরডিএস। অথচ স্টেপ 2 এর জন্য তো এইটুকুনি এনার্জি লাগছে, স্টেপ 1 এর জন্য এত বড় এনার্জি লাগছে, তাহলে কি করে স্টেপ 2টা আরডিএস হলো? অ্যাকচুয়ালি স্টেপ 2টা স্টেপ 1 এর পরে হচ্ছে, তার ফলে এই যে এনার্জিটা আছে না, সেই এনার্জির একটা কম্পোনেন্ট কিন্তু এখানেও আছে, অ্যানালিসিসটা করলে বোঝা যাবে। কিন্তু তার আগে এক্সপ্লেন করা যাক যে এনার্জিটা নিয়ে আমাদের যে কনফিউশনটা হচ্ছে, সেই কনফিউশনটা আনফাউন্ডেড। তার কারণ হচ্ছে আমরা কেবলমাত্র অ্যাক্টিভেশন এনার্জির দিকে দেখছি এবং তার সঙ্গে রেট কনস্ট্যান্টকে ইকুয়েট করছি। আমরা জানি আরএনএস ইকুয়েশন অনুযায়ী অ্যাক্টিভেশন এনার্জি বাড়লে রেট কনস্ট্যান্ট কমে, অ্যান্ড ভাইস ভার্সা। তো আমরা ভাবছি যে তাহলে এটা যদি অনেক বড় হয় তো তাহলে এই রিয়াকশনের যে রেট কনস্ট্যান্ট, দ্যাট ইজ K1, সেটা ডেফিনেটলি এই রিয়াকশনটা অর্থাৎ ইন্টারমিডিয়েট থেকে প্রোডাক্টে যাওয়ার যে রেট কনস্ট্যান্ট, দ্যাট ইজ K2, তার থেকে অনেক তাহলে অনেক 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 ছোট হবে। এবং যদি ছোট হয় তো রেট তো প্রপোর্শনাল টু রেট কনস্ট্যান্ট, তাহলে এটার রেটটা অনেক কম হওয়ার কথা, এটার রেটটা অনেক ফাস্ট হওয়ার কথা। কিন্তু ভাই রেট যখন তুমি ক্যালকুলেট করো তখন রেট এক্সপ্রেশনে কিন্তু কেবলমাত্র রেট কনস্ট্যান্ট থাকে না, সেখানে অন্য জিনিসও থাকে। সেখানে অন্য যেটা থাকে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। তো দেখা যাক কনসেন্ট্রেশন টার্মসগুলো কি করে ভ্যারি করছে। কনসেন্ট্রেশন টার্মস ভ্যারি করবে এইভাবে যে তুমি যদি সেকেন্ড স্টেপের রেট দেখো, তার রেট হচ্ছে বেসিক্যালি K2 ইন্টু I, ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশন, আর ফার্স্ট স্টেপের রেট হচ্ছে K1 ইন্টু R, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। এইবার তুমি চিন্তা করে দেখো, যখন রিঅ্যাক্ট্যান্ট থেকে তুমি ইন্টারমিডিয়েটে পৌঁছেছো তখন ইন্টারমিডিয়েটের হাতে দুটো অপশন আছে, এক হচ্ছে TS2 কে টপকে পির দিকে চলে যাওয়া, or it can come back by crossing over TS1, come back to reactant. What do you think it should do? Common sense tells you that it is better for this intermediate to jump back over the smaller hill and come and rest at R. When you admit this, যে ওর এইদিকে যাওয়ার টেন্ডেন্সি থেকে এইদিকে যাওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে, you are essentially admitting that this is basically an equilibrium. And if it is an equilibrium where R is here energy scale and I is so much higher, তো এই ইকুইলিব্রিয়াম অবভিয়াসলি আর কে ফেভার করবে, আই এর কনসেন্ট্রেশন অনেক কম থাকবে। তার মানে ফার্স্ট স্টেপটা হচ্ছে রিভার্সেবল, সেকেন্ড স্টেপটা ইরিভার্সেবল। ফার্স্ট স্টেপের ফরওয়ার্ড ডিরেকশনের রেট কনস্ট্যান্ট K1, সেকেন্ড স্টেপের ফরওয়ার্ড ডিরেকশনের রেট কনস্ট্যান্ট K2, ফার্স্ট স্টেপের রিভার্স ডিরেকশনের রেট কনস্ট্যান্ট K-1। এবার ঘটনাচক্রে অ্যাক্টিভেশন এনার্জি তোমাকে বলছে যে K-1 is much greater than K2. Why? Because the activation energy for step 2 is much higher than the activation energy for the backward of step 1. তাহলে this implies that there is an equilibrium between R and I, and this equilibrium as far as this reactant and intermediate is concerned, এই দিক থেকে এই দিকে, this is
কি এন্ডারগনিক, and therefore the equilibrium constant is much less than 1, which means I এর concentration is much less, R এর concentration is much high. And now come here, যদিও তুমি বলেছো যে K2 is greater than K1 because this energy is lower than this energy. What about concentrations? You have immediately proved that the reactant concentration is so much more compared to the intermediate concentration. And therefore যখন তুমি এদেরকে গুণ করবে না, তখন overall rate of step 1 will be actually faster than the overall rate of step 2, which means step 2 is the rate determining step, not step 1. আর কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে এর অ্যাক্টিভেশন এনার্জিটা অ্যাকচুয়ালি কত, ওভারঅল অ্যাক্টিভেশন এনার্জিটা কত, তাহলে টোটাল অ্যাক্টিভেশন এনার্জি তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের থেকে ট্রানজিশন স্টেট, যেটা হাই এনার্জি ট্রানজিশন স্টেট, তার ডিফারেন্স, হুইচ ইজ অবভিয়াসলি দিস ওয়ান। তো এটা কি? এটা বেসিক্যালি এই কোয়ান্টিটিটা প্লাস এই কোয়ান্টিটিটা, দ্যাট মিনস ডেল্টা জি ডাবল ড্যাগার আর টু আই, ডেল্টা জি ডাবল ড্যাগার আই টু পি, এবং তার মধ্যে একটা কমন পার্ট আছে সেটাকে বাদ দিতে হবে কারণ ওই জিনিসটা দুবার গোনা হয়ে যাচ্ছে। সো তার থেকে এইটাকে মাইনাস করে দাও, ডেল্টা জি ডাবল ড্যাগার আই টু আর, আর টু আই টু পি মাইনাস আই টু আর, দ্যাট ইজ ইয়োর ওভারঅল ডেল্টা জি ডাবল ড্যাগার আর টু পি। তাহলে এটা নিয়ে হোপফুলি তোমাদের মনে কোনো কনফিউশন আর নেই যে এনার্জি দেখে কেবলমাত্র ঝাঁপিয়ে পড়ে রেট ডিটারমিনিং স্টেপকে আইডেন্টিফাই করার চেষ্টা করো না। রেট ডিটারমিনিং স্টেপ হচ্ছে সেই স্টেপটা যেখানে হাই এনার্জি ট্রানজিশন স্টেট আছে, সেই স্টেপের ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভেশন এনার্জি তার আগের স্টেপের অ্যাক্টিভেশন এনার্জির থেকে কম হতেই পারে, বাট দ্যাট ডাজন্ট মেক এনি ডিফারেন্স অ্যাজ ফার অ্যাজ দিস রেট ইজ কনসার্ন। ওকে, সো মুভিং অন, this is a very important concept, and this is present in our book as well as this was found in এটা আমরা হিটককের বইতেও দেখেছি। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, কিন্তু এটা ছাত্রছাত্রীদের কাছে একটা মানে অনেক বড় সোর্স অফ কনফিউশন যে কেন এরকম হচ্ছে, অ্যাক্টিভেশন এনার্জি কম কিন্তু তাও ওটাকে কেন আরডিএস বলছে। আমরা এবার তিনটে কেস দেখব, এবং এই কেসগুলোকে এখানে সিলেক্ট করার পেছনে কারণ হচ্ছে যে এই কেসগুলো, এইরকম কেস আমাদের তিনখানা কেস আমাদেরকে ট্যাকেলও করতে হবে। আমাদের এলিমিনেশন রিঅ্যাকশন আছে, এলিমিনেশন রিঅ্যাকশনের তিনখানা ভ্যারাইটি দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে E2, একটা হচ্ছে E1CB, একটা হচ্ছে E1। তো সেই তিনটের বেসিক গ্রাউন্ড ওয়ার্কটা আমরা এখানে করে রাখছি যাতে পরে আমাদের ওই জায়গায় ওটা পড়তে একটু সুবিধা হয়, এটা এসএমই করতে হবে। তো আমরা এলিমিনেশন রিঅ্যাকশন বলতে কি বুঝি? এলিমিনেশন রিঅ্যাকশন মানে আমরা যদি বিটা এলিমিনেশনের কথা বলি বা 1-2 এলিমিনেশনের কথা বলি, তাহলে অ্যাডজাসেন্ট দুটো অ্যাটমের থেকে একটা কোনো স্মল মলিকিউল এলিমিনেটেড হয়ে বেরিয়ে যাবে, এবং যে দুটো অ্যাটমের মধ্যে থেকে বেরিয়ে গেল তার মধ্যে একটা মাল্টিপল বন্ড তৈরি হবে। অর্থাৎ আমরা যদি একটা অর্গানোহ্যালাইডের কথা ভাবি, অর্গানোহ্যালাইডের হ্যালোজেনটা যে কার্বনে আছে সেটাকে আমরা আলফা কার্বন বলছি, তার পাশের কার্বনটা অবভিয়াসলি বিটা কার্বন। বিটা কার্বনের উপরে যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে আমরা এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে এই এক্স এটাকে বাদ দিতে পারি আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ আ বেস। অ্যান্ড ইফ দিস ইজ লস্ট বাই পিকিং অফ দিস এইচ, এটা যদি প্রোটনটাকে তুলে নেয় তাহলে বেস যদি প্রোটন খায় তাহলে বিএইচ প্লাস হবে, কনজুগেট অ্যাসিড হবে, এক্স মাইনাস বেরিয়ে যাবে এবং আলফা এবং বিটার মাঝখানে ডাবল বন্ড তৈরি হবে। সো বেসিক্যালি উই আর ব্রেকিং টু বন্ডস, ওয়ান ইজ দ্য বিটা কার্বন অ্যান্ড hydrogen bond, the other is the alpha carbon and X bond, and we are forming also two bonds. One is the alpha beta double bond, and the other bond that we are forming is the বেসের সাথে হাইড্রোজেনের যে বন্ড। এখন এই যে ব্রেকিং এবং ফর্মেশন অফ বন্ডস, এর টাইমিংটা ডিফারেন্ট হতে পারে এবং এর টাইমিং এর উপর ডিপেন্ড করে তিন রকমের সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। ফার্স্ট একটা সিচুয়েশন আসবে যখন সি বিটা হাইড্রোজেন আর সি আলফা এক্স বন্ড সাইমালটেনিয়াসলি ব্রেক করছে, অর্থাৎ একই স্টেপের ভাঙছে। তার জন্য আমরা অ্যারো পুশিং মেকানিজম যদি দেখাই তাহলে আমরা এইভাবে দেখাবো, বেসের সাথে হাইড্রোজেনের বন্ড ফর্মেশন হচ্ছে, হাইড্রোজেনের সাথে বিটা কার্বনের বন্ড ভাঙছে, সেই ইলেকট্রন পেয়ার গিয়ে পড়ছে আলফা বিটা কার্বনের মাঝখানে, দেয়ারফর দ্য ডাবল বন্ড ইজ অ্যাকচুয়ালি ফর্মিং হিয়ার, এবং আলফা কার্বন এক্স এর সাথে নিজের বন্ডটাকে ভেঙে ফেলছে, এক্সট্রা নিজের ইলেকট্রন পেয়ারটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে অ্যাজ এক্স মাইনাস। সো বেসিক্যালি উই আর গেটিং আ ডাবল বন্ড বিটুইন দি আলফা অ্যান্ড বিটা, BH প্লাস ইজ ফর্মিং অ্যান্ড এক্স মাইনাস ইজ ফর্মিং। অফকোর্স এটা একটা সিঙ্গেল স্টেপে হচ্ছে, যার রেট কনস্ট্যান্ট আমরা দিয়েছি কে। এখানে দুটো মলিকিউল ইনভলভ, একটাই যদি স্টেপ হয় তাহলে সেই স্টেপটাকেই আমরা আরডিএস বলবো। আর আরডিএস এ যে কটা মলিকিউল ইনভলভ থাকে না তাকে একটা টার্মিনোলজি দেওয়া হয়, সেটা হচ্ছে মলিকিউলারিটি অফ দ্য রিঅ্যাকশন। তো এই রিঅ্যাকশনে আরডিএস এইটাই, তাহলে কটা মলিকিউল ইনভলভ আছে? দুটো। কে কে? বেস আছে, অর্গানোহ্যালাইড আছে। তো ওভারঅল ইওর মলিকুলারিটি কামস আউট টু বি 2. So this is a bimolecular reaction
Because it is an elimination, we call it elimination bimolecular or bimolecular elimination, যেটাকে ফ্যান্সি ওয়েতে আমরা এটাকে E2 রিঅ্যাকশন বলে থাকি। তাহলে তার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম এরকম হবে, ট্রানজিশন স্টেটটা এই জায়গায় থাকবে। টিএস কিরকম দেখতে না দেখতে সেগুলো আমরা এখনো জানি না, ওটা আমরা পরে দেখব। আমরা জানি যে হাফ ব্রোকেন বন্ড এবং হাফ ফর্মড বন্ড ডট ডট দিয়ে দেখানো হয়, তো সেগুলো আমরা পরে দেখব। কিন্তু এখানে আমাদের ট্রানজিশন স্টেটের উপরে খুব ফোকাস নেই, আমরা রেট ইকুয়েশনটাকে ডেভেলপ করার চেষ্টা করছি। সো হোয়াট অ্যাবাউট দ্য রেট ইকুয়েশন? তো রেট ইকুয়েশনটা কিরকম হবে? অফকোর্স concentration of this and concentration of this both will control the rate of the reaction. K into Rx into B, first order with respect to Rx, first order with respect to B, overall second order. But remember, these two does not stand for second order. This is a molecularity. RDS এর দুটো molecule involved আছে, সেজন্য it is bimolecular. তো rate of the reaction কি হবে? K into Rx into B হবে। এর কনসেন্ট্রেশন ডাবল করো, তার রেট ডাবল হবে। এর কনসেন্ট্রেশন ডাবল করো, তো রেট ডাবল হবে। সব কিছু ঠিক আছে, ঠিকই চলছে। But what about the if the timing is a little bit off? এই যে সবকটা বন্ড ব্রেকিং এন্ড ফর্মেশন এগুলো যদি সাইমালটেনিয়াসলি না হয়, what happens if the first of all the alpha carbon and X, that bond breaks, and then the base abstracts the beta proton, leading to the rupture of the beta proton and beta carbon bond and formation of the carbon carbon double bond. So that means second step 1 এর একটা স্টেপের বদলে এখন এটা 2 স্টেপ রিঅ্যাকশন হয়ে যাচ্ছে, এবং স্টেপ 1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি X মাইনাস বেরিয়ে আসছে। X মাইনাস বেরিয়ে এসে সেখানে তাহলে X মাইনাস যদি বেরিয়ে আসে তাহলে আলফা কার্বনের উপরে একটা প্লাস চার্জ এলো। স্টেপ 2 তে যা রেট কনস্ট্যান্ট হচ্ছে K2, সেইটা ডাবল বন্ড তৈরি করছে। তার মানে I have an intermediate, a carbocationic intermediate. Now there are 2 steps. Now the energy profile diagram is like this, and therefore we are forced to say that is TS1 is higher than TS2. TS1 is the TS related to this step. TS2 is the TS related to that step. TS2 being lower, TS1 being energetically higher. The first step is the rate determining step, and that is amplified or indicated by writing slow here. When I write slow in a kinetic scheme, I mean to say that is the RDS. I meant to say, man, that is the RDS. So that is the slow step. So slow step যদি এখানে লিখি, তাহলে এবার এর এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে রিঅ্যাক্ট্যান্টের জায়গায় আছে আমার অর্গানোহ্যালাইড প্লাস বেস, ইন্টারমিডিয়েটের জায়গায় আছে X মাইনাস বেরিয়ে এসছে, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, বেস ইজ স্টিল আ স্পেকট্রেটন now the base is involved in rupturing the CH bond and forming a BH plus species and a olefin as in the product side. Now if this happens, তাহলে রেট কনস্ট্যান্টটা কি হবে? তো এই স্টেপের উপরে তো আর রেট কনস্ট্যান্ট নির্ভর করছে না, রেট তো এ কত ফাস্ট হচ্ছে তার উপর নির্ভর করছে না, এ কতটা তাড়াতাড়ি ক্রস করতে পারছে তার উপরে নির্ভরশীল না। তাহলে মানে বেসের প্র্যাকটিক্যালি কোনো ভূমিকাই নেই। তুমি বেসের স্ট্রেংথ বাড়াও কমাও তাতে কি যায় আসে? TS2 তে বেস ইনভলভ, TS2 ইজ আফটার দ্য ট্রানজিশন স্টেট 1 which is the RDS. TS1 কত তাড়াতাড়ি ক্রস করবে, that obviously depends upon the concentration of this species. Even though this is present in the medium, its concentration doesn't affect the rate. So if you increase the concentration of base, doesn't really matter. যদি মেকানিজমটা চেঞ্জ হয়ে যায় সেটা অন্য কথা। তুমি বেসের কনসেন্ট্রেশন এত বাড়িয়ে দিলে যে তখন আর E1 না হয়ে সেটা E2 হতে শুরু করলো, তাহলে সেটা অন্য ব্যাপার। কিন্তু তুমি যদি বেসের কনসেন্ট্রেশন লিমিটের মধ্যে রেখে কম বেশি করো, তাহলে তাতে কিছু যাবে আসবে না। রেট অফ দ্য রিঅ্যাকশন উইল বি ডিপেন্ডেন্ট আপন অনলি দ্য Rx কনসেন্ট্রেশন। এবং যেহেতু এখানে RDSটা একটা ফার্স্ট স্টেপ যেখানে একটাই মলিকিউল ইনভলভ, তো এই মলিকিউলটা অর্গানোহ্যালাইডের মলিকিউল, তো তাহলে আমরা এটা মলিকুলারিটি বলতে বাধ্য যে এটা 1, তার মানে এটার নাম হবে এলিমিনেশন ইউনিমলিকিউলার E1। তার মানে RDS এর পরে যদি কোনো স্পিসিস কেমিক্যাল রিঅ্যাকশনে ইনভলভ হয় না, তাহলে তার কনসেন্ট্রেশনের প্র্যাকটিক্যালি কোনো ভূমিকা থাকে না রেটকে কন্ট্রোল করার ব্যাপারে। ইট ইজ বেসিক্যালি আ স্পেকটেড। ওকে, মুভিং অন। যদি উল্টোটা হতো তাহলে কি হতো? CX বন্ড না ভেঙে যদি আগে বেস, আমরা এখানে স্পেসিফিক্যালি ইথক্সাইডকে বেস হিসেবে ইউজ করেছি, সে এই বিটা হাইড্রোজেনটাকে খেয়ে নিয়ে এখানে CH বন্ডের যে বন্ডেড পেয়ারটা আছে সেটাকে বিটা কার্বনের মাথায় ডাম্প করে দিয়ে গেল। Obviously in this case we are getting a carbon ion, and this carbon ion can also be called the conjugate base of this organohalide, কারণ ধরো এটার ফর্মুলা যদি বলো HA, তাহলে প্রোটনটাকে খেয়ে নেওয়ার পর এখানে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে A-। তো A- is obviously the conjugate base, it happens to be a carbon ion। তো ঠিক আছে,
তো এখানে এই কার্বন আয়ন যে তৈরি হলো, এই কার্বন আয়ন তারপরে আবার এখানে সি আলফা সি বিটার মধ্যে ডাবল বন্ড তৈরি করতে পারে এবং সিএক্স বন্ডটাকে ভাঙতে পারে। তার মানে এখানে আগে দেখো E1 এর ক্ষেত্রে সিএক্স বন্ড ফার্স্ট স্টেপে ভাঙছে, সিএইচ বন্ড পরের স্টেপে ভাঙছে, এখানে উল্টোটা হচ্ছে, টাইমিংটা ঠিক উল্টো। সিএইচ বন্ড আগে ভাঙছে, তারপরে সিএক্স বন্ড ভাঙছে। এবং এইখানে রেট অফ, যদি তুমি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আঁকো তাহলে দেখো খেয়াল করে TS2 ইজ হায়ার, হুইচ মিনস আমরা একটু আগে যে অ্যানালিসিসটা করছিলাম এটা সেরকম, হুইচ মিনস স্টেপ 1 ইজ অ্যাকচুয়ালি রিভার্সেবল। কারণ যখন কার্বন আয়ন তৈরি হয়েছে তখন ওর কাছে দুটো অপশন আছে, এক হচ্ছে এইদিকে ধাক্কা মেরে বের করে দেওয়া, আর একটা হচ্ছে এই প্রোটনটাকে খেয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়া। ওর কাছে এই অপশনটা বেটার, কারণ এই দিকের এনার্জি, ট্রানজিশন স্টেটের এনার্জি কম আছে, এদিকে ট্রানজিশন স্টেটের এনার্জি অনেক বেশি আছে। তো হবে না, না মানে হবে কিন্তু কম হবে, ফ্রিকোয়েন্সিটা কম হবে, এর ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হবে। তো তাহলে তাই যদি হয় তাহলে আমাদের এই ফার্স্ট স্টেপটাকে রিভার্সিবল বলতে হবে K1 এবং K-1, আর যেহেতু TS2 TS1 এর থেকে উঁচুতে তাহলে এটা স্লো স্টেপ। এবার এর রেট এক্সপ্রেশনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে, বিকজ এর রেট এক্সপ্রেশন অ্যাকচুয়ালি এই স্টেপটার জন্য রিঅ্যাক্ট্যান্টটাকে obviously conjugate base. The conjugate base doesn't need anyone to form the double bond. It can just push the lone pair between the C alpha and C beta. X minus is ejected and you get a olefin. That's what you need. That's what you get. But the question is যে তাহলে এই রেট এক্সপ্রেশনটা কি দাঁড় করাবো? তো রেট এক্সপ্রেশনটা দাঁড় করাতে গেলে অবভিয়াসলি আমাকে তাহলে রেট অফ দ্য রিয়াকশন তাহলে হবে এরকম যে রেট কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই কনজুগেট বেস। এবার রেট কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই কনজুগেট বেস বললে কি করে হবে? কনজুগেট বেসের কনসেন্ট্রেশন তো আর আমি ডিটারমিন করতে পারি না, তো বাইরে থেকে অ্যাড করা হয়নি কিছু। কনজুগেট বেসের কনসেন্ট্রেশনটা তো আমি যে জিনিসপত্র দিয়েছি তার কনসেন্ট্রেশনের টার্মে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো সেইটাকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদেরকে তাহলে এই কাইনেটিক স্কিমের দিকে তাকাতে হয়। কনজুগেট বেসটা তৈরি হচ্ছে এখানে, সেটা বেসিক্যালি একটা ইকুইলিব্রিয়ামের পার্ট, যে ইকুইলিব্রিয়ামের লেফট হ্যান্ড সাইডে আছে বেস ইথক্সাইড আর অর্গানোহ্যালাইড, আর রাইট হ্যান্ড সাইডে আছে আমার যাকে নিয়ে এত মাথা ব্যথা কনজুগেট বেস আর ইথানল। তাহলে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি এরকম সেট আপ করতে পারি, তো করতে পারি, কোনো অসুবিধা নেই। কনজুগেট বেসের কনসেন্ট্রেশন মাল্টিপ্লাইড বাই ইথানল ডিভাইডেড বাই RX এন্ড ETO মাইনাস। এবার ইথানলটাই হচ্ছে মিডিয়ামে সলভেন্ট, তাহলে ইথক্সাইড প্রোটন খেয়ে ইথানল যদি তৈরি করে, ইথানলের কনসেন্ট্রেশন তো চেঞ্জ হবে না। তার মানে বেসিক্যালি ওর কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট বলে ধরে নেওয়া যায়, হুইচ মিনস যে আমি এই জিনিসটাকে এর সঙ্গে এই তলায় নিয়ে চলে আসতে পারি। কে ইকুইলিব্রিয়াম একটা ডেফিনিট টেম্পারেচারে কনস্ট্যান্ট, ইথানল একটা কনস্ট্যান্ট, তাহলে এদের রেশিওটাও কনস্ট্যান্ট, সেটাকে আমি ডিফাইন করলাম নতুন একটা কনস্ট্যান্ট কে বলে, হুইচ মিনস কে ইজ ইকুয়াল টু কনজুগেট বেসের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই RX অ্যান্ড ইথক্সাইড। ওকে, তাহলে এবার দেখো কনজুগেট বেসকে কিন্তু আমি বাইরে থেকে যা অ্যাড করতে পারি, অর্থাৎ RX এবং ইথক্সাইড, তাদের টার্মসে আমি রিপ্রেজেন্ট করতে পারি কনজুগেট বেস কনসেন্ট্রেশন ইকুয়াল টু K ইন্টু RX ইন্টু ইথক্সাইড, and substituting this value or this term with this equation, we are getting K2 into capital K multiplied by RX into ethoxide. K2 একটা constant, K ও একটা constant, তাহলে this, let us define this as a new rate constant, K into RX into ethoxide. তার মানে this is again a bimolecular rate expression, bimolecular second order rate expression, এবং এটা bimolecular eliminationের যে rate expression ঠিক তার মতো দেখতে। কারণ এটা যদি সিঙ্গল স্টেপে হতো, অর্থাৎ ইথক্সাইড প্রোটন খেলো, এই ধাক্কা মেরে বের করে দিলে এ বেরিয়ে গেল, তাহলে আমরা এই রেট এক্সেপশনটাই পেতাম। এবং এই যে রিয়াকশনটা, এটাকে আমরা কি বলবো, এটা মলিকুলারিটি কি হবে? স্লো স্টেপে তো একটা মলিকুল ইনভলভ আছে, তাহলে এর নাম হচ্ছে ইউনিমলিকুলার। অথচ এটাকে আমরা E1 বলতে পারবো না, কারণ E1 এ কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট হয়। দিস ইজ ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম E1 বিকজ দেয়ার ইজ আ কার্বনায়ন ইন্টারমিডিয়েট হিয়ার। সো হোয়াট শুড উই কল ইট? উই শুড কল ইট E1CB, elimination unimolecular via conjugate base, to distinguish this mechanism from the typical E1 mechanism which involves a carbocation intermediate. তাহলে বোঝা গেল? তার মানে আমি যেটা দেখাতে চাইছি, E1 এর ক্ষেত্রে যেরকম আমরা দেখলাম যে রেট ডিটারমিনিং স্টেপ হয়ে যাওয়ার পর বেস ইনভলভ হয়েছে, তাকে নিয়ে তোমার মাথা কামানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে E1CB তে রেট ডিটারমিনিং স্টেপের আগে বেস ইনভলভ হয়েছে, অর্গানোহ্যালাইড ইনভলভ হয়েছে, এবং রেট এক্সপ্রেশনে তারা দুজনেই এসে হাজির হয়েছে। তোমার লেসনটা হচ্ছে any species involved after the RDS, that concentration does not appear in the rate expression, but any species that appears up before the RDS, even though it is not part of the RDS itself, its concentration will appear in your rate expression and that concentration will control the rate.
তো সেটাই আমরা দেখাতে চেষ্টা করেছিলাম, এবং আমরা আমাদের যে গ্রাউন্ড ওয়ার্ক এলিমিনেশন তিনটে মেকানিজম E2, E1 এবং E1CB, তাদের বেসিক গ্রাউন্ড ওয়ার্কটা আমরা করে রাখলাম। হোপফুলি দিস থিংস হ্যাভ বিকাম ক্লিয়ার। এরপর আমরা চলে যাচ্ছি একটা পস্টুলেটে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পস্টুলেট, দ্যাট ইজ দি হ্যামন্ড-লেফলার পস্টুলেট, যেটাকে আমরা খুব ছোট করে হ্যামন্ড পস্টুলেট বা হ্যামন্ডস পস্টুলেট বলে থাকি। এবার আমরা দেখেছি এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে যে ট্রানজিশন স্টেটটা সব হচ্ছে এনার্জি ম্যাক্সিমাম। সেখানে যদি কেউ বসে থাকে তাহলে তাকে কোনো ঠেলাঠুলি কিছু দিতে হয় না, সে অটোমেটিক্যালি গড়িয়ে বাঁ দিক কিংবা ডান দিকে গড়িয়ে পড়ে যায়। তো কোনো একটা মলিকিউল তার ট্রানজিশন স্টেটে যখন সে পৌঁছেছে, তার যা কনফিগারেশন, যেটাকে আমরা টিএস ট্রানজিশন স্ট্রাকচার বলে থাকি, সেটার মানে এক্সিস্টেন্স অত্যন্ত ফ্লিটিং, তাকে দেখা খুব কঠিন ব্যাপার। তার ট্রানজিশন স্টেটের লাইফ টাইম অত্যন্ত ছোট। খুব সফিস্টিকেটেড টেকনিক, ফেমটোসেকেন্ড স্পেকট্রোস্কোপি ইত্যাদি দিয়ে তুমি ট্রানজিশন স্টেটকে দেখতে পেতে পারো, কারণ ট্রানজিশন স্টেটের লাইফ টাইম ইজ ইন দ্য রেঞ্জ অফ সে 10⁻⁻12 সেকেন্ড পিকোসেকেন্ড। মানে আমরা চিন্তাও করতে পারি না যে সেটা কত কত ছোট একটা সংখ্যা। তো ফেমটোসেকেন্ড স্পেকট্রোস্কোপি ইত্যাদি দিয়ে করা যায়, কিন্তু সেগুলো তো রিসেন্ট ডেভেলপমেন্টস। বহুদিন আগে থেকে লোকের মাথায় প্রশ্ন ছিল যে ট্রানজিশন স্টেটের সম্বন্ধে কোনো ধারণা কি করা যায়, কেন সেটা ইম্পর্টেন্টই বা কেন? তার কারণ দেখো, রেট অফ দ্য রিয়াকশন তো অ্যাক্টিভেশন এনার্জির উপর ডিপেন্ড করে। আর যদি তুমি বলো যে অ্যাক্টিভেশন এনার্জিটা রেট ডিটারমিনিং স্টেপের অ্যাক্টিভেশন এনার্জির সঙ্গে আমরা, বা ওভারঅল অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য হাইয়েস্ট ট্রানজিশন স্টেট অ্যান্ড রিয়াক্ট্যান্ট এরকম ভাবে যদি বের করি, তো রেট অফ দ্য রিয়াকশনকে ইমপ্রুভ করতে গেলে আমাকে তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কমাতে হবে। অ্যাক্টিভেশন এনার্জি কমানোর দুটো পথ আছে, এক হচ্ছে রিয়াক্ট্যান্টকে ডিস্টেবিলাইজ করো, অবভিয়াসলি তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কমে যাবে। আর তা না হলে যদি তোমার সিস্টেম এরকম হয় যে টিএস এখানে আছে, রিয়াক্ট্যান্ট এখানে আছে, তো রিয়াক্ট্যান্টকে ডিস্টেবিলাইজ করো। যদি রিয়াক্ট্যান্টকে ডিস্টেবিলাইজ করো তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কমবে, কারণ অ্যাক্টিভেশন এনার্জি ইজ দিস। আর তার না আরেকটু উপায় আছে, যদি টিএস কে স্টেবিলাইজ করো, তাহলে স্ট্রাকচারের মধ্যে কোন ফ্যাক্টর থাকলে ট্রানজিশন স্টেটটা স্টেবিলাইজড হবে এটা জানাটা আমার পক্ষে জরুরি, বিকজ ইফ আই ওয়ান্ট টু ইমপ্রুভ দ্য রেট অফ দ্য রিয়াকশন। বাট ট্রানজিশন স্টেটকে তো দেখা যাচ্ছে না, ট্রানজিশন স্টেটকে তো ধরতেও পাচ্ছি না, তাহলে তার সম্বন্ধে আমি আইডিয়া করবো কি করে? সেখানেই হ্যামন্ডস পস্টুলেটটা চলে আসে। হ্যামন্ডস পস্টুলেট হ্যামন্ড এবং লেফলার দুজন ইন্ডিপেন্ডেন্টলি ডেভেলপ করেছিলেন, তবে হ্যামন্ডের নামই বেশি চলে। তিনি যে কথাটা বলেছিলেন সেটা একটু খটোমটো। তিনি যেটা বলেছিলেন, ইফ টু স্টেটস, ফর এক্সাম্পল এ ট্রানজিশন স্টেট অ্যান্ড অ্যান আনস্টেবল ইন্টারমিডিয়েট, occur consecutively পরপর in a reaction process and have nearly the same energy content, অর্থাৎ তাদের মধ্যে এনার্জি যদি খুব বেশি ডিফারেন্স না থাকে, তাহলে এই দুটো স্টেটের মধ্যে ইন্টারকনভার্সন করতে গেলে খুব অল্প স্ট্রাকচারাল চেঞ্জ করলেই হবে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে সিম্পল কথা, হচ্ছে পাশাপাশি যদি দুটো কনজিকিউটিভ স্টেট থাকে, তাদের মধ্যে যদি এনার্জি গ্যাপ খুব কম থাকে, তাহলে তাদের স্ট্রাকচারটা সিমিলার হবে। খুব একটা থেকে আরেকটায় যেতে গেলে খুব স্মল রিঅর্গানাইজেশন অফ স্ট্রাকচার করলে যদি হয়ে যায়, তার মানেটা কি? তার মানে হচ্ছে যে দুটোর মধ্যে স্ট্রাকচারাল সিমিলারিটি প্রচুর পরিমাণে আছে। তো ইফ দ্যাট ইজ ট্রু, আমরা এটাকে কোনোভাবে কি কাজে লাগাতে পারি? Can we use this thing to our advantage to gain some insight into transition state? Actually, we can. Think of a elementary reaction where the reactant is getting converted to product via a transition state. So reactant, transition state এরা consecutive species, transition state product এরাও কিন্তু consecutive species। এবং এই রিঅ্যাক্ট্যান্টকে যে রিঅ্যাক্ট্যান্টই হতে হবে এরকম কোনো কথা নেই। এটা যদি মাল্টি স্টেপ রিঅ্যাকশন হয় তাহলে এটা ইন্টারমিডিয়েট হতে পারে। In this case, this transition state is a consecutive species with this intermediate. That transition state is also a consecutive species with this intermediate, as well as with this product, and this transition state is a consecutive species with this reactant. Multi-step reaction আমরা একটু পরে দেখব। We are most concerned about this thing, এখানে ব্যাপারটা আসছে কি করে। এটা very simple but very elegant। তো ধরা যাক তোমার রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়ার জন্য এরকম সিচুয়েশন আছে, তিন রকম সিচুয়েশন অবভিয়াসলি তুমি নিতে পারো। একটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট এক্সোথার্মিক, একটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট এন্ডোথার্মিক, আর একটা হচ্ছে থার্মোনিউট্রাল। মোর অর লেস তারা একই জায়গায় আছে। তো এই সিচুয়েশনে খেয়াল করে দেখো, ট্রানজিশন স্টেটটা এনার্জি ওয়াইজ কার কাছে আছে? অবভিয়াসলি রিঅ্যাক্ট্যান্টের কাছে আছে। এইখানে ট্রানজিশন স্টেট এনার্জি ওয়াইজ কার কাছে আছে? অবভিয়াসলি প্রোডাক্টের কাছে আছে। এইখানে কার কাছে আছে? ও কারু কাছেই নেই, ও সবার থেকে সমান দূরত্বে মোটামুটি বজায় দূরত্ব মেনটেন করছে। তাহলে ট্রানজিশন স্টেট একবার ক্লোজার টু রিঅ্যাক্ট্যান্ট, একবার ক্লোজার টু প্রোডাক্ট, একবার মোস্টলি ইকুয়ালি ডিস্ট্যান্ট ফ্রম রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট। এই জায়গায় হ্যামন্ডস পস্টুলেটকে অ্যাপ্লাই করে দাও,
কারণ এমন কিন্তু বলেছিলেন যে কনজিকিউটিভ স্পিসিসের মধ্যে যদি এনার্জি ম্যাচিং থাকে, অর্থাৎ একটা থেকে আরেকটা এনার্জি যদি খুব বেশি ডিফারেন্ট না হয়, তাহলে বাবু দুজনের স্ট্রাকচারটা মোটামুটি একই রকম হবে। তো তুমি যদি বলো যে এক্সোথার্মিক রিয়াকশনে ট্রানজিশন স্টেট রিয়াক্ট্যান্টের মতো দেখতে হয়, তাহলে রিয়াক্ট্যান্টের স্ট্রাকচারটাই ট্রানজিশন স্টেটের স্ট্রাকচার হবে। সরি। এবং এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে প্রোডাক্টের সঙ্গে যদি তার এনার্জি ম্যাচিং থাকে, তো সেখানে প্রোডাক্টের যা স্ট্রাকচার, ট্রানজিশন স্টেটের স্ট্রাকচারটাকে আমরা তার কাছাকাছি ধরতে পারি। এবং যদি তার থার্মোনিউট্রাল হয়, তাহলে রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট দুজনের স্ট্রাকচারেরই ইকুয়াল প্রভাব থাকবে তার উপরে। তো এইগুলো করে আমার লাভটা কি? লাভটা হচ্ছে এইটা যে আমি তো ট্রানজিশন স্টেটকে স্টেবিলাইজ করার কথা ভাবছি সারাক্ষণ। তাহলে কোনো জিনিস যদি রিয়াক্ট্যান্টকে স্টেবিলাইজ করে কোনো ফ্যাক্টর, তাহলে সেটাকে ট্রানজিশন স্টেটকে স্টেবিলাইজ করবে। যদি কোনো জিনিস প্রোডাক্টকে স্টেবিলাইজ করে, তাহলে সেটা এই ক্ষেত্রে ট্রানজিশন স্টেটকে স্টেবিলাইজ করবে। অর্থাৎ আমরা অ্যাটলিস্ট একটা কোয়ালিটেটিভ আইডিয়া পেতে পারি যে কি ধরনের সাবস্টিটিউশন করলে আমরা ট্রানজিশন স্টেটকে স্টেবিলাইজ করতে পারবো বা ট্রানজিশন স্টেটকে ডিস্টেবিলাইজ করতে পারবো। এখন এই ধরনের সিচুয়েশনগুলোকে বিভিন্ন রকম নাম দেওয়া হয়। এই টিএসটাকে আমরা বলে থাকি আর্লি ট্রানজিশন স্টেট। আর্লি কেন? তার কারণ রিয়াক্ট্যান্ট থেকে যখন গুটি গুটি যাত্রা শুরু করেছি, যাত্রা শুরু করার অল্পক্ষণের মধ্যেই টিএসকে পেয়ে গেছি। তারপরে অনেকটা রাস্তা গেলে দেখো এইটা ডিস্টেন্সটা কম, এই ডিস্টেন্সটা অনেক বেশি। তো এটাকে আমরা বলি আর্লি টিএস, which implies that the transition state is like the reactant. তারপরে কি আছে? late transition state, which is product like transition state. আর থার্মোনিউট্রালের ক্ষেত্রে আর্লি ট্রানজিশন স্টেটও নয়, লেট ট্রানজিশন স্টেটও নয়। মানে অ্যাটলিস্ট আমরা একটা কোয়ালিটেটিভ ধারণা পেতে পারি যে ট্রানজিশন স্টেটের স্ট্রাকচারটা কিরকম, যে রিয়াক্ট্যান্টের মতো দেখতে। তাহলে রিয়াক্ট্যান্ট কি সেরকম তার স্ট্রাকচার তো আমরা জানি, প্রোডাক্ট কি তার স্ট্রাকচার ওয়েল ডিফাইন্ড। তাহলে টিএস এর স্ট্রাকচার, যেটা নিয়ে আমরা টোটালি অন্ধকারে ছিলাম, হ্যামার্স পস্টুলেট কিন্তু সেই অন্ধকারে একটা আলোর রেখা আমাদেরকে পৌঁছে দিল চোখে, বিকজ উই আর নাও অ্যাট লিস্ট ইন আ পজিশন টু কোয়ালিটেটিভলি সে যে ট্রানজিশন স্টেটটা কার মতো দেখতে হয়। এটারই আমরা এখানে একটা বাইমলিকিউলার সাবস্টিটিউশন রিয়াকশন তো আমরা এর আগে দেখেছি, সেটা দিয়ে দেখানোর চেষ্টা করছি। ধরো এই জায়গাটাতে আমরা যদি এটাকে এক্সোথার্মিক, এন্ডোথার্মিক এবং থার্মোনিউট্রাল বলি, তো থার্মোনিউট্রালে বুঝতেই পারা যাচ্ছে যে নিউক্লিওফাইল এবং এক্স লিভিং গ্রুপ তারা এই কার্বন থেকে ইকুয়াল ডিস্টেন্সে আছে। অর্থাৎ নিউক্লিওফাইল যতটা দূরে আছে, এক্সও তার থেকে ততটাই দূরে আছে, এবং এই কার্বনটা পারফেক্টলি sp2 হাইব্রিডাইজড। অর্থাৎ এই বন্ডটা যতটা তৈরি হয়েছে, এই বন্ডটা ততটাই ভেঙেছে, পুরোপুরি সিনক্রোনাস প্রসেস। এবং এই ট্রানজিশন স্টেটটাকে আমরা নাইদার আর্লি নর দি লেট ট্রানজিশন স্টেট বলবো। বাট সাপোজ এটা একটা আর্লি টিএস। আচ্ছা, আর্লি টিএস মানে কি? আর যখন ছিল তখন তো তার সঙ্গে নিউক্লিওফাইলের প্র্যাকটিক্যালি কোনো বন্ড ছিল না, কোনো বন্ডই ছিল না। আর এক্স এর সাথে অবভিয়াসলি একটা সিঙ্গেল বন্ড ছিল। তার মানে যদি টিএসটা রিয়াক্ট্যান্টের মতো দেখতে হয়, তাহলে এই টিএসটার সাথে এই টিএসটার তফাৎ কি হবে? এখানে নিউক্লিওফাইলের সাথে বন্ডটা প্র্যাকটিক্যালি তৈরি হয়নি, কারণ রিয়াক্ট্যান্টে তো নিউক্লিওফাইলের সাথে কোনো বন্ড নেই। আর এক্স এর সাথে বন্ডটা প্র্যাকটিক্যালি ভাঙেনি। তার মানে এই যে sp3 হাইব্রিডাইজেশন এইখানে আমরা দেখছি, সেটা অলমোস্ট এইখানটায় অনেকটাই প্রিজার্ভ হচ্ছে, যেটা নাকি এখানে ফুললি sp2 হয়ে গেছে। এবং এই জায়গাতে এক্স অনেক কাছে আছে কার্বনের, কারণ ছেড়ে তো বেরোয়নি, বন্ডটা সবে ভাঙতে শুরু করেছে। আর এ অনেক দূরে আছে। এই ট্রানজিশন স্টেট কিন্তু এর মতো দেখতে হবে, বিকজ দি এনার্জি অ্যানালিসিস টেলস মি দ্যাট দি ট্রানজিশন স্টেট ইজ ক্লোজার টু দ্য রিয়াক্ট্যান্ট। হোয়াট হ্যাপেন্স ইফ ইট ইজ ক্লোজার টু দ্য প্রোডাক্ট? তার মানে জিনিস ঘুরে গেছে অলরেডি। কারণ এখানে দেখো নিউক্লিওফাইল যদি এখানে অ্যাটাক করে, তো এই জায়গাটাতে বেসিক্যালি উল্টে গেছে পুরো জিনিসটা। এই তিনটে হাইড্রোজেন বাঁ দিকে ছিল, এই তিনটে হাইড্রোজেন এখন আমার ডান দিকে চলে এসছে। তার মানে এখানে উল্টে গেছে ব্যাপারটা। এখানে এক্স অনেক দূরে চলে গেছে, বন্ডটা প্রায় নেই, কারণ প্রোডাক্টে এক্স এর সাথে কার্বনের কোনো বন্ড নেই, টিএস প্রোডাক্টের মতো দেখতে। আর প্রোডাক্টে নিউক্লিওফাইলের সাথে একটা ফুল বন্ড আছে, তার মানে নিউক্লিওফাইলের সাথে বন্ড ফর্মেশন অলমোস্ট কমপ্লিট। তার মানে এই ট্রানজিশন স্টেটে বন্ড ব্রেকিং অলমোস্ট হয়ে গেছে, বন্ড ফর্মেশন অলমোস্ট হয়ে গেছে। এই ট্রানজিশন স্টেটে বন্ড ব্রেকিং অলমোস্ট হয়নি, বন্ড ফর্মেশনও হয়নি। আর এই ট্রানজিশন স্টেটে বন্ড যতটা ভেঙেছে, যতটুকুনি তৈরি হয়েছে, 50% বন্ড ভেঙেছে, 50% বন্ড তৈরি হয়েছে, একদম পুরো মিডল জায়গায় দাঁড়িয়ে আছে। তার মানে এখানে আমরা এটাও আরেকটু কথাও বলতে পারি যে মানে নেগেটিভ চার্জটার ব্যালেন্সটা কিভাবে হচ্ছে। এখানে নেগেটিভ চার্জটা ইকুয়ালি ব্যালেন্সড। এই জায়গাতে নিউক্লিওফাইলের মাথায় যে নেগেটিভ চার্জ আছে সেটা অলমোস্ট পুরোটাই আছে, কারণ নিউক্লিওফাইল শুরুই করছে NU- দিয়ে। সে ইলেকট্রন ডোনেশন প্র্যাকটিক্যালি কিছুই করে উঠতে পারেনি,
তখনই ট্রানজিশন স্টেট এসে গেছে, আর্লি ট্রানজিশন স্টেট। তার মানে নিউক্লিওফাইলের মাথায় প্রচুর নেগেটিভ চার্জ আছে, এক্স এর মাথায় অল্প অল্প নেগেটিভ চার্জ ডেভেলপ করা শুরু করেছে। ইফ ইউ লুক এট দিস সিচুয়েশন, তখন নিউক্লিওফাইল অলমোস্ট পুরো নেগেটিভ চার্জ দিয়েছে, বন্ড প্রায় তৈরি হয়ে গেছে, কারণ প্রোডাক্টের মতো দেখতে। আর এক্স প্রায় বেরিয়ে গেছে, এক্স যখন বেরোচ্ছে তখন নিউট্রাল থেকে নেগেটিভ হবে, অর্থাৎ এক্স প্রায় পুরো নেগেটিভ চার্জটা নিজের মাথায় নিয়ে নিয়েছে। এই জন্য আমি লাল নীল দিয়ে দেখিয়েছি, লাল মানে বেশি, সরি বেশি, নীল মানে কম। তো এই তিনটে জায়গা থেকে হোপফুলি আমরা এটা বুঝতে পারছি যে ট্রানজিশন স্টেটের স্ট্রাকচার সম্বন্ধে একটা কোয়ালিটেটিভ প্রেডিকশন আমরা এই জায়গাগুলো থেকে কিভাবে করতে পারি। আচ্ছা, এবার চলে এসো, এবার এই সিচুয়েশনটা, এটা অ্যাকচুয়ালি তোমাদের এই এক্ষুনি সিলেবাসে নেই, কিন্তু ট্রানজিশন স্টেট কি করে আঁকতে হয় সেটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। এটা সেম 3-তে আছে, কিন্তু আমরা এখানটা একটু আলোচনা করে নেব। আমরা সবাই মার্কভ-নিকভ রুল জানি। আমরা জানি যে আনসিমেট্রিক্যাল অ্যালকিনের সঙ্গে যখন আনসিমেট্রিক্যাল অ্যাডেন্ডামের যোগ হয় তখন সেই রিঅ্যাকশনটা রিজিও সিলেক্টিভ। রিজিও সিলেক্টিভিটির ডেফিনেশন ইউপ্যাক দেয় এইভাবে, যেখানে বন্ড মেকিং এবং বন্ড ব্রেকিং একটা পার্টিকুলার ডিরেকশনে ফেভার্ড ওভার অল আদার ডিরেকশনস। এটা 100% অর্থাৎ কমপ্লিটলি রিজিও সিলেক্টিভ হতে পারে, আবার পার্শিয়ালিও হতে পারে। এত কচকচানির মধ্যে যাওয়ার দরকার নেই, আমরা এটাকে জিনিসটাকে অ্যানালিসিস করে দেখি। আইসোবিউটিল, আনসিমেট্রিক্যাল, মোর সাবস্টিটিউটেড এন্ড, লেস সাবস্টিটিউটেড এন্ড। লেস সাবস্টিটিউটেড মানে হাইড্রোজেন আছে, মোর সাবস্টিটিউটেড মানে এই জায়গার হাইড্রোজেন সরে মিথাইল চলে এসছে। অন্য কেউ এলে আমরা সাবস্টিটিউশনই বলবো, মিথাইলের জায়গায় প্রোপাইল, ইথাইল এসব হলেও সাবস্টিটিউটেড। তার মানে এই এন্ডটা হচ্ছে ডাই সাবস্টিটিউটেড এন্ড, আর এটা হচ্ছে নন সাবস্টিটিউটেড এন্ড। তো এইচবিআর অ্যাড করছি। আমার কাছে অবভিয়াসলি লজিক্যালি দুটো পথ হয়ে অ্যাভেলেবল, একটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড এন্ডে হাইড্রোজেনকে দাও, আর লেস সাবস্টিটিউটেড এন্ডে ব্রোমিনকে দাও। যদি দাও তাহলে তোমার যে প্রোডাক্ট হবে সেটা হচ্ছে একটা 1 ব্রোমো 2 মিথাইল প্রোপেন। আর যদি তুমি ব্রোমিনকে মোর সাবস্টিটিউটেড এন্ডে দাও আর হাইড্রোজেনকে লেস সাবস্টিটিউটেড এন্ডে দাও, এখানটায় অবভিয়াসলি CH2H লিখলে বেটার হতো তোমার পক্ষে, বাট অবভিয়াসলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এখানে হাইড্রোজেনটা অ্যাড করেছি লেস সাবস্টিটিউটেড এন্ডে, তাহলে এটা অবভিয়াসলি 2 মিথাইল 2 ব্রোমো প্রোপেন, টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। এখন এই বস্তুটা মেজর আর এইটা মাইনর, তার মানে মোর সাবস্টিটিউটেড এন্ডে ব্রোমিনের যাওয়াটা মোর ফেভারেবল অ্যালং উইথ লেস সাবস্টিটিউটেড এন্ডে হাইড্রোজেনের যাওয়াটা, অ্যাজ অপোজ টু দ্য আদার সিচুয়েশন যেখানে হাইড্রোজেন মোর সাবস্টিটিউটেড এন্ডে গেছে এবং ব্রোমিন লেস সাবস্টিটিউটেড এন্ডে গেছে। তার মানে দিস রিঅ্যাকশন ইজ রিজিও সিলেক্টিভ। তাহলে এটা কেন হলো, এর ব্যাখ্যা কি? মার্কভ-নিকভ যখন এর ব্যাখ্যা, মার্কভ-নিকভ ফার্স্ট অফ অল ব্যাখ্যা দিতে পারেননি, উনি এম্পিরিক্যালি অবজার্ভ করে এটাকে দেখিয়েছিলেন যে এরকম হয়ে থাকে। নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম, এইচবিআর এর নেগেটিভ পার্ট হচ্ছে বিআর, তো সে মোর সাবস্টিটিউটেড এন্ডে যাচ্ছে। কিন্তু এখন আমরা বুঝতে পারি এবং হ্যামার্স পস্টুলেট দিয়ে তার খুব ভালো এক্সপ্লেনেশন দেওয়া যায়। তো এক্সপ্লেনেশন কি হবে? আইসোবিউটিলিনের মধ্যে এইচবিআর দিয়েছি, স্টেপ 1, ফার্স্ট স্টেপে প্রোটনেশন হবে, বিকজ দিস ইজ আ হাই ইলেকট্রন ডেন্সিটি রিজিয়ন, দিস ইজ আ প্রোটন সাপ্লায়ার। So I can think of either protonating C1 like that, or I can think of protonating C2 like that. যদি আমরা প্রোটনেশন করি C1 এ, তো C1 এ প্রোটনেশন করলে C1 এর সাথে হাইড্রোজেনের বন্ড হবে, কার্বন 2 মাথায় প্লাস চার্জ, which is obviously a tertiary carbocation, and you know that tertiary carbocation is more stable. যদি C1 এ প্রোটনেট না করে আমি C2 তে প্রোটনেট করার চেষ্টা করি, তাহলে প্লাস চার্জ will appear at C2. These carbocations are different. One is a primary, the other is a tertiary. The tertiary carbocation, if undergoes nucleophilic capture with bromide, then it will give rise to the tertiary butyl bromide. And if this thing is captured by the bromide, then this is এটা। এবার তুমি বলতে পারো যে এ মোর স্টেবল, এ লেস স্টেবল, তাই এই প্রোডাক্টটা বেশি তৈরি হচ্ছে, কিন্তু পুরোটা বলা হলো না, কারণ স্টেবিলিটি অফ দি ইন্টারমিডিয়েট, how does it affect the rate of the formation of that intermediate? That is the key question here. And if I want to look at the rate, I must look at the corresponding transition states. তো ট্রানজিশন স্টেট কিরকম হবে দেখতে? ট্রানজিশন স্টেট অবভিয়াসলি আমরা এখান থেকে বলতে পারি যে C1 এ যখন প্রোটনেশন হচ্ছে তখন C1 আর H এর মাঝখানে বন্ড তৈরি হচ্ছে, হাইড্রোজেন আর ব্রোমিনের মাঝখানে বন্ডটা ভেঙে যাচ্ছে, ব্রোমিনটা ব্রোমাইড হয়ে বেরোবে, অতএব এর মাথায় ডেল মাইনাস। আর এই যে ডাবল বন্ড, সেই ডাবল বন্ড যেহেতু ভেঙে যাচ্ছে, তাই C2 এর মাথায় আমরা অবভিয়াসলি একটা ডেল প্লাস চার্জকে আসতে দেখব। উল্টো জিনিসটা হবে যখন আমরা প্রাইমারি কার্বোক্যাটায়নটা বানাচ্ছি, তখন C2 এর সঙ্গে হাইড্রোজেনের বন্ড তৈরি হচ্ছে, ডাবল বন্ড ভাঙছে বলে C1 এর মাথায় ডেল প্লাস চার্জ তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটো টিএস এর মধ্যে কোনটা মোর স্টেবল? অবভিয়াসলি যদি টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন প্রাইমারি কার্বোক্যাটায়ন থেকে মোর স্টেবল হয়,
তাহলে ডেফিনেটলি এই পার্শিয়াল পজিটিভ চার্জটাও মোর সাবস্টিটিউটেড কার্বনের উপরে বেশি স্টেবল হবে কম্পেয়ার টু এইটা। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই যে ডেল প্লাস চার্জের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করছি ট্রানজিশন স্টেটের, হাউ ডু আই নো দ্যাট দিস ট্রানজিশন স্টেটস আর ইভেন looks like carbocations? Because we are equating carbocation stability with the transition state stability. আমরা বলছি এখানে প্লাস চার্জ মোর সাবস্টিটিউটেড আছে, এখানেও ডেল প্লাস চার্জটা মোর সাবস্টিটিউটেড আছে, তাহলে this one is more stable than that one, therefore this must be more stable than that species, therefore this transition state is accessed at a faster rate. That means via this transition state this carbocation forms more easily compared to via this transition state that carbocation. তাহলে এই যদি তাড়াতাড়ি তৈরি হয় তো মেজর প্রোডাক্ট এই দেবে না। But the question is, how do I know that these transition states looks like carbocations? Well, look at Hammond's postulate. Carbocation formation is endothermic reaction. তো এখানে দুটো রিঅ্যাকশন হচ্ছে, একটা হচ্ছে এই কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে টারশিয়ারি যেটা মোর স্টেবল, আর একটা হচ্ছে এই কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে যেটা প্রাইমারি যেটা লেস স্টেবল। তা দুটোই যদি এন্ডোথার্মিক রিঅ্যাকশন হয় তাহলে ট্রানজিশন স্টেটগুলো কাদের মতো দেখতে হবে? তারা যে কার্বোক্যাটায়নে লিড করে নিয়ে যাচ্ছে তাদের মতো দেখতে হবে, নাকি যে অর্গানিক অ্যালকিন কম্পাউন্ডটা থেকে এসছে তাদের মতো দেখতে হবে? Obviously, endothermic reaction এর ক্ষেত্রে these TSF late transition state, product like transition state, these are not product, but as far as this particular step is concerned, these intermediates are the products. এরা অ্যাকচুয়াল প্রোডাক্ট নয়, কিন্তু এই স্টেপটার জন্য এরা প্রোডাক্ট। তাহলে এদেরকে আমরা বলতে পারি যে এরা প্রোডাক্ট লাইক ট্রানজিশন স্টেট। প্রোডাক্ট মিন্স কার্বোক্যাটায়ন, সো দিস আর কার্বোক্যাটায়ন লাইক ট্রানজিশন স্টেট। তো যদি এই টিএস এই কার্বোক্যাটায়নকে মিমিক করে, যদি এই টিএস এই কার্বোক্যাটায়নকে মিমিক করে, তাহলে এই কার্বোক্যাটায়ন এ যদি বির থেকে মোর স্টেবল হয়, তাহলে জেটিএস এ কে লিড করে নিয়ে যাচ্ছে সেটা জেটিএস বি তে লিড করে নিয়ে যাচ্ছে, তার তুলনায় মোর স্টেবল হবেই হবে, হতে বাধ্য। লজিক পরিষ্কার, কোথাও কোনো গোঁজামিল নেই, হোপফুলি নেই, হোপফুলি। যদি থাকে তাহলে রিওয়াইন্ড করে শোনো। ট্রানজিশন স্টেট টারশিয়ারি leading to the more stable tertiary carbocation is more stable than the transition state primary leading to the less stable primary carbocation, because the transition state tertiary looks like tertiary carbocation and the primary TS looks like the primary carbocation, and as a result of it we get preferential accessing of the transition state tertiary transition state leading to the preferential formation of this carbocation, eventually leading to the preferential formation of this organobromide as your major product. Clear? হোপফুলি ক্লিয়ার। এই আলোচনাটা আমরা এবার থামাবো, কারণ এই পার্টটাকে আমরা দুটো ভাগে ভাগ করব, দুটো কি তিনটে ভাগে ভাগ করব। তো এখানে আমরা এবার যেটা দেখে নেব সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিলেক্টিভিটি প্রিন্সিপাল। এর আগে আমরা দেখলাম যে যেখানে দুটো অল্টারনেটিভ ট্রানজিশন স্টেট অ্যাক্সেস করতে পারে সেখানে এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য আমরা দেখেছি যে এন্ডোথার্মিক রিঅ্যাকশনের জন্য যেটা প্রোডাক্ট লাইক ট্রানজিশন স্টেট হচ্ছে এবং সেটা কন্ট্রোল করছে, রেট অফ দ্য রিঅ্যাকশনকে পুরো কন্ট্রোল করছে এবং প্রেফারেন্সিয়াল ফরমেশনটা অনেকটাই কন্ট্রোল করছে। এবার এরকম দুটো জিনিস হতে পারে, ধরো আর থেকে দুটো প্রোডাক্ট হচ্ছে, একটা P1 একটা P2, দিস আর নট নেসেসারিলি দ্য কোট আনকোট প্রোডাক্টস, দিস মে বি রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস, বাট ফর আওয়ার পারপাস লেট আস কল দিস প্রোডাক্টস। P2 is major, P2 is formed as a greater amount than P1. Now two situations can happen, একটা হচ্ছে এন্ডোথার্মিক, একটা হচ্ছে এক্সোথার্মিক, অর্থাৎ ফর্মেশন অফ P1 P2 both এন্ডোথার্মিক, আর একটা হচ্ছে ফর্মেশন অফ P1 P2 both এক্সোথার্মিক। দ্য কোয়েশ্চেন ইজ, এই যে P1 P2 এর ফর্মেশনের যে রেশিওটা, এটা কতটা রেশিওতে তৈরি হবে, সেটা এই দুটো কেসে কি একই হবে না আলাদা হবে? আমি যদি ফার্স্ট অফ অল ধরে নিই যে এই রিঅ্যাকশনসগুলো ইরিভার্সিবল রিঅ্যাকশনস, অর্থাৎ একবার P1 P2 তৈরি হয়ে গেলে তারা আর ফিরে আসে না, তাহলে আমি বলতে বাধ্য যে P2 এবং P1 এর রেশিওটা ডিক্টেটেড হবে এই ট্রানজিশন স্টেটটা ভিজাভি এই ট্রানজিশন স্টেটটা কত রেটে অ্যাক্সেস করছে তাদের উপরে। এই ট্রানজিশন স্টেট যদি মিনিটে 500 বার অ্যাক্সেস করে, এই ট্রানজিশন স্টেট যদি মিনিটে একবার অ্যাক্সেস করে তাহলে 500:1 হবে। যদি এই ট্রানজিশন স্টেট মিনিটে দুবার অ্যাক্সেস করে, এই ট্রানজিশন স্টেট একবার অ্যাক্সেস করে তাহলে 2:1 হবে। যদি এই ট্রানজিশন স্টেট মিনিটে 1 মিলিয়ন টাইম অ্যাক্সেস করে, এবার যদি এটা 1 অ্যাক্সেস করে তাহলে 1,000,000:1 হবে। তার মানে বেসিক্যালি এই দুটো ট্রানজিশন স্টেটের মধ্যে দি এনার্জি গ্যাপ
যেটাকে আমরা বলছি ডেল্টা ডেল্টা জি ডবল ড্যাগার। তার কারণ দেখো এইটা হচ্ছে ডেল্টা জি ডবল ড্যাগার P2, এইটা হচ্ছে ডেল্টা জি ডবল ড্যাগার P1। তাহলে এই দুটো ডেল্টা জির মধ্যে ডিফারেন্স, ডেল্টা জির ডেল্টা, তাহলে ডেল্টা ডেল্টা জি ডবল ড্যাগার, তার উপর এটা আবার এন্ডোথার্মিক, তাই বলা হয়েছে এন্ডো। তাহলে এখানটায় কি হবে এক্সো। এবারে এই এনার্জি ডিফারেন্সটাই তাহলে ঠিক করে দেবে যে P1 আর P2 রিলেটিভ রেশিওটা কি হবে। অবভিয়াসলি যদি রিয়াকশন রিভার্সেবল না হয়, রিভার্সেবল হয় তাহলে কিন্তু উল্টে যাবে, তাহলে সব ঘেটে যাবে, সব অন্য জিনিস হবে। কিন্তু সেটা আমি বলতে চাইছি না এই মুহূর্তে, সেটা আমরা পরের লেকচারটায় আলোচনা করব। তাহলে এখানে TsP1 TsP2 আছে, এনার্জি ডিফারেন্স আছে। দ্য বিগ কোয়েশ্চেন ইজ যদি দুটোই এন্ডোথার্মিক হয়, যদি দুটোই এক্সোথার্মিক হয়, তাদের এনার্জি গ্যাপ কি সেম হবে? উত্তর হচ্ছে না, হবে না, এবং সেটাও হেমস্পর্শকের থেকে আসে। দেখো এদের মধ্যে এনার্জি গ্যাপ যা সেটা ফিক্সড, অবভিয়াসলি সেটা এখানেও ফিক্সড এখানেও ফিক্সড। এটা যদি আমি যদি ধরে নিই যে এটা এক্স, তাহলে এটা এখানেও এক্স আছে। কিন্তু দুটো ট্রানজিশন স্টেটের প্রোডাক্ট লাইক নেচার, এন্ডোথার্মিক হলে সেটা প্রোডাক্ট লাইক, এক্সোথার্মিক হলে তো সেটা অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট্যান্ট লাইক। তা দুজনেই যদি রিঅ্যাক্ট্যান্টের মতো দেখতে হয়, তাহলে দুজনের মধ্যে এনার্জি গ্যাপ তো খুব বেশি হতে পারে না, কারণ তারা দুজনেই রিঅ্যাক্ট্যান্টকে মিমিক করছে। এবার অবভিয়াসলি তারা এক জায়গায় থাকবে না, তার কারণ একজন P1 এ লিড করে যাচ্ছে, একজন P2 এ লিড করে যাচ্ছে, তার ফলে তাদের উপরে P1 P2 অল্প হলেও কিছু ছাপ রয়েছে, কিন্তু P1 আর P2 ছাপের তুলনায় রিঅ্যাক্ট্যান্টের ছাপ অনেক বেশি আছে। এই জিনিসটা তুমি অনেকটা এরকম ভাবতে পারো যে একজন ভদ্রলোক, তার দুটি বিবাহ, বা যদি তোমার জেন্ডার ইকুয়ালিটি আনতে হয় তাহলে ধরে নাও একজন মহিলা, তার দুটি বিবাহ। তো দুজন স্পাউসের কাছ থেকে এই কমন যে স্পাউস, তার দুটি মেয়ে বা দুটি ছেলে আছে। তাহলে যদি তারা কমন স্পাউসের মতো দেখতে হয়, অর্থাৎ আমি যদি ধরে নিই যে মা দুবার বিবাহ করেছেন, তাহলে প্রথম বিবাহ থেকে যে ছেলেটি আর দ্বিতীয় বিবাহ থেকে যে ছেলেটি, তাদেরকে তাদের মার মতো দেখতে হলে তুমি তাদেরকে দেখে পরিষ্কার বুঝতে পারবে যে এরা দে আর ব্রাদার্স। দে মে বি স্টেপ ব্রাদার্স, বাট দে আর ব্রাদার্স, তাদের চেহারার মধ্যে মিল থাকে। বাট যদি দুটো ম্যারেজের ক্ষেত্রে এরকম হয় যে ছেলেরা তাদের বাবাদের মতো দেখতে, তাহলে অবভিয়াসলি তুমি তাদের মধ্যে দেখে চিনতেও পারবে না, তোমার মনেই হবে না যে এরা ভাই, কারণ তাদের মায়ের চেহারার ছাপ তাদের উপরে খুব একটা থাকবে না। কথাটা বোঝা গেল? তার মানে যদি রিঅ্যাক্ট্যান্টের মতো দেখতে হয়, তাহলে তাদের মধ্যে এনার্জি গ্যাপ খুব বেশি তো হতে পারে না, কারণ তারা দেখেই বোঝা যাচ্ছে যে তারা ভাই, কিন্তু তারা আবার একটু একটু আলাদা, কারণ তাদের বাবার আলাদা। আর এখানে তারা তাদের বাবাদের মতোই দেখতে, অতএব মা কমন থাকলেও কিছু যাচ্ছে আসছে না, তাদের মধ্যে বিরাট এনার্জি গ্যাপ আছে। অবভিয়াসলি এক্স এর মতো এনার্জি গ্যাপ হবে না, কারণ এক্স এর মতো এনার্জি গ্যাপ হলে তো তারা অবভিয়াসলি তারা টিএস থাকবে না, তাহলে তো তারা P1 P2 হয়ে যাবে। টিএসরা অফকোর্স এটা একটু কম, যদি এটা আমি ওয়াই ধরি তো তাহলে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই অবভিয়াসলি, বাট এটাকে যদি তুমি জেড ধরো, এই জিনিসটাকে যদি তুমি জেড ধরো, তাহলে এক্স ইজ ভেরি ভেরি মাচ গ্রেটার দ্যান জেড। এটা করে কি হচ্ছে, এটা কেন করছি, এগুলো জেনে কি হবে, কার কটা বিয়ে, এইসব জেনে কি করবে? এগুলো তো অ্যানালজি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, তোমার হয়তো হাসি পাচ্ছে, বাট হোপফুলি দিস অ্যানালজি উইল ওয়ার্ক, বিকজ when I used this analogy in the last batch, there was a pretty humorous situation, but people enjoyed it and they understood it hopefully. So hopefully you will also be able to understand these things. তো এবার এই জিনিসটাকে আমরা কোন জায়গায় কাজে লাগাবো এই জন্য যে I am more interested in the P1 P2 ratio না. If this difference is great, then P2 will be much greater than P1. হয়তো দেখা যাবে 90:10, 95:5, 99:1 এই রেশিওতে তৈরি হচ্ছে বিকজ অফ দি লার্জ এনার্জি ডিফারেন্স। অ্যান্ড ইফ দিস ডিফারেন্স ইজ ক্লোজ এনাফ, যদি অল্প হয় তাহলে এই রেশিওটা কিন্তু একের কাছে হবে। এটা হয়তো 60-40 হবে, কি 55-45 হবে, কি এরকম সিচুয়েশন আসতে পারে 51-49 হয়ে গেল, বিকজ দে আর সো ক্লোজ ইন এনার্জি। তো এই জিনিসটাকে আমরা রিঅ্যাক্টিভিটির সঙ্গে বলতে পারি, মানে রিঅ্যাক্টিভিটির সঙ্গে এই জিনিসটাকে আমরা তুলনা করতে পারি, এবং সিলেক্টিভিটির সঙ্গে এই জিনিসটাকে কাজে লাগাতে পারি। অর্থাৎ এই রিয়াকশানে আমরা যদি বলি যে P2 সো মাচ গ্রেটার দ্যান P1, এটা 99 তৈরি হচ্ছে, এটা 1 তৈরি হচ্ছে, তাহলে আমি এটা বলতে পারি যে দিস ইজ আ ভেরি সিলেক্টিভ রিয়াকশন অ্যাজ ফার অ্যাজ ফর্মেশন অফ P2 ইজ কনসার্ন। সো দিস রিয়াকশন ইজ ভেরি সিলেক্টিভ, and PR is therefore we can say less reactive, and therefore it is so much less reactive because it has got so much high energy barriers to cross na.
এত বড় বড় উঁচু উঁচু ব্যারিয়ার রয়েছে, ও ক্রস করতে গিয়ে এইটা ক্রস করতেই ওর দম ছুটে যাচ্ছে, এটাকে আর ও ক্রসই করছে না, ও 199:1 রেশিওতে তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি দ্য 99:1 রেশিও কামস ফ্রম দিস ডিফারেন্স, but you are also telling that because this difference is very close to the difference between P1 and P2, this is an endothermic reaction and therefore the activation energies are very high. As a result, we can say যে এই reactant কিন্তু less reactive, very much less reactive under this reaction condition. But suppose we take into this thing, তাদের এদের মধ্যে difference প্রায় নেই, এদের মধ্যে difference প্রায় না থাকার জন্য এরা রেশিওটা মেবি this is 45, this is 55, তাহলে কোনোভাবেই তুমি বলতে পারো না যে এই রিয়াকশনটা হাইলি সিলেক্টিভ, কখনোই নয়। এতটা প্রোডাক্ট তোমার মিক্সচারের মধ্যে রয়েছে যেটা মানে মাইনর প্রোডাক্ট, বাট মাইনর প্রোডাক্ট ইজ নট সো মাইনর, ইট ইজ অ্যাকচুয়ালি অলমোস্ট কম্পিটিং উইথ দ্য মেজর। সো 99:1 এটা তো অবভিয়াসলি মাচ মোর সিলেক্টিভ রিয়াকশন, এটা মাচ মোর লেস সিলেক্টিভ, এটা সিলেক্টিভিটি প্রায় নেই, ভেরি ভেরি পুয়ার সিলেক্টিভিটি। বাট দ্যাট অলসো মিনস যে এই জায়গায় যে ডিফারেন্সটা তৈরি হলো না তার জন্য এইখানকার ছোট্ট ডিফারেন্সটা দেয়, এখানে ডিফারেন্স নেই বলেই এখানে ডিফারেন্স তৈরি হতে পারলো না, হুইচ অলসো মিনস যে এইখানে রিয়াকশন এক্সোথার্মিক, and exothermic means that the reactant has to cross a much lower energy barrier to go over to either P1 or P2. So that's basically another way of telling that R is highly reactive under this reaction condition. এটাকে আমরা এর সঙ্গে খানিকটা তুলনা করতে পারি। যদি তুমি মনে করো যে কেউ বহু বছর ধরে টাকা জমানোর পরে তার প্রিয়জনের জন্য কোনো উপহার যদি কিনতে যায়, তো সে দুমদাম করে কিছু কিনবে না, সে না লেস রিয়াক্টিভ, বহুদিন ধরে টাকা জমিয়ে 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 সে দোকানে গেছে, সে তার প্রিয়জনের জন্য তার সামর্থ্য মতো জিনিসটা দেখে শুনে বেছে বুঝে দোকানদারের সঙ্গে কথা বলে তার প্রোজ অ্যান্ড কনস ওয়ে ইন করে আগে ইন্টারনেটে রিসার্চ করে ফুল থিসিস নামিয়ে তারপরে জিনিসটা কিনবে। আর সামবডি who has got loads of cash, words of cash in his or her wallet, will just barge into the shop, pick something which catches his or her fancy at that point of time, pay the money to the shop owner and get the hell out of there. And he or she will just react like that. She is very reactive but less selective. যার যেটা দেখুন মনে হলো পরের দিন গেলে অন্য জিনিস পছন্দ হতে পারে, আমরা less selective, highly reactive. But the first situation যেখানে হচ্ছে অনেক দিন ধরে পয়সা জমিয়েছে এবং he or she has visualized this purchase যে আমি এটা কিনবো এবং তারপরে ওকে উপহার দেবো, তো কি কিনবো সেটা তার মাথার মধ্যে ফর্ম করেনি, তার আগে সে বহুদিন ধরে চিন্তা করে তারপরে ওখানে গিয়ে সেই স্পেসিফিক জিনিসটাই কিনছে, তার মানে সেটা কিন্তু হাইলি সিলেক্টিভ। সো এটাকেই আমরা অর্গানিক কেমিস্ট্রির ভাষায় বলে থাকি রিঅ্যাক্টিভিটি সিলেক্টিভিটি প্রিন্সিপল। দ্য মোর রিঅ্যাক্টিভ দ্য স্পিসিস ইজ, দ্য লেস সিলেক্টিভ ইট ইজ, দ্য লেস রিঅ্যাক্টিভ দ্য স্পিসিস ইজ, the more selective it is. But like all other principles, you will also have some difference between some anomalies in this reactivity selectivity principle, or কোনো principle all pervading principle why not. Hopefully this lecture has been enjoyable to you and you have got the gist of the matter. We will continue our discussion regarding this study material in our next video lecture, and thank you for your patience, and I will see you in the next one.